আপনারা শুনছেন ভৌতিকের ৩৮তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শুনছেন সবসময় ভৌতিক। আমি আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে, তার মানে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব আজকে। আশা করি আপনারা পুরোটা সময় নিয়ে আমাদের সাথে থাকবেন এবং আজকের যে কাহিনী বা অভিজ্ঞতা সেটি শুনবেন। তো আপনাদের একটাই রিকোয়েস্ট, যেটা আমি সবসময় করে থাকি, আজকে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন, আর সেই সাথে ঘটনা শুনতে শুনতে লাইক বাটনে হিট করবেন, যাতে আমাদের ঘটনাগুলো আরও বেশি মানুষের কাছে চলে যায় এবং আমাদের চ্যানেলটা আরও বেশি প্রসার পায়। তো এটাই আপনাদের কাছে সবসময় আমি অনুরোধ করে থাকি এবং আপনারা আসলে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন বলে আমি সামনে আগাতে পারতেছি। আশা করি আপনারা সবসময় এভাবে পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। যাই হোক, আমি আজকের যে কাহিনী সেটিতে চলে যাব সরাসরি এবং সেই কাহিনীটি শুরু করব। তবে তার আগে 5 সেকেন্ডের একটা বিরতি নিব এবং কাহিনীটা নিয়ে আপনাদের কাছে ফিরতেছি। ফিরে এলাম আমি সরাসরি আজকের যে ঘটনা সেই ঘটনাটি নিয়েই। তো আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমাকে পাঠিয়েছেন আমাদের ইমেইলে তন্ময় নামে একজন। আমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে জানিয়ে দিয়েছিলাম আজকে মানে এই সপ্তাহে যে এপিসোডগুলো হবে সেখানে কারা কারা ঘটনা পাঠিয়েছেন এবং কাদের কাদের ঘটনা আমি শেয়ার করব। তো এটা তন্ময়ের পাঠানো ঘটনা এবং আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। তো তন্ময় লিখেছেন এই ঘটনাটি আসলে তার আপন ছোট মামার সাথে ঘটে এবং তার পুরো পরিবার বা ফ্যামিলি, তারা বলা যায় এই ঘটনাটার জ্বলন্ত সাক্ষী। যাই হোক, মূল ঘটনায় চলে আসি। তন্ময়ের মামার নাম আমরা ধরে নিলাম একটা ছদ্মনাম, ওনার নাম সোহাগ। তো সোহাগ মামা ছিল পরিবারের সবচেয়ে ছোট ছেলে, যার কারণে অনেক আদরের একটা ছেলে ছিল এবং বিশেষ করে এটার একটা কারণ ছিল, কারণ তন্ময়ের যে নানা নানি তাদের প্রথম ছেলে মানে তন্ময়ের বড় মামা হওয়ার 10 বছরের মধ্যে আর কোনো সন্তান তাদের হয়নি, যদিও বা তারা অনেক চেষ্টা করেছিল এবং সন্তান নিতে চেয়েছিল আর কি। তো 10 বছর পরে তন্ময়ের এই মামা মানে সোহাগ মামা জন্ম নেন, যার কারণে তন্ময়ের নানা নানি খুব বেশি দেখতে পারতেন মানে ওনার সোহাগ মামাকে এবং খুব বেশি প্রিয় ছিলেন, খুব বেশি আদরের ছিলেন। যাই হোক, যেহেতু খুব বেশি প্রিয় ছিলেন, সব কিছুতে ওনার একটু প্রায়োরিটি থাকতো, সব কিছুতে ওনার সবসময় একটু ভ্যালিউ বেশি থাকতো। তো এভাবে আস্তে আস্তে তিনি বেড়ে উঠেন এবং একসময় স্কুল জীবন শেষ করে উনি একসময় এসএসসি পাশ করেন। তো ঘটনাটা সেই সময়কালের, তখন সালটা আমি বলে রাখি 2004 সালে আর কি। তো সোহাগ মামা তিনি এসএসসি শেষ করে বেকার সময় কাটাচ্ছেন। বেকার সময় বলতে আসলে ওই যে পরীক্ষা শেষ হওয়ার পর 2-3 মাস অপেক্ষা করা লাগতো রেজাল্ট বের হওয়ার জন্য, সেই সময়টাইতে আসলে তিনি পার করতেছিলেন আর কি। যাই হোক, এমন একটা সময়ে ওই সোহাগ মামার কাছে একটা ইনভিটেশন আসে, মানে একটা আমন্ত্রণ আসে। তার এক বন্ধু, সে ছিল আসলে উপজাতি একটা বন্ধু, সে তাকে ইনভাইট করে তার এলাকাতে ঘুরতে যাওয়ার জন্য, মানে আসলে তার বাসা ছিল বান্দরবানে, তো বান্দরবানের কোনো একটা জায়গায় ধরে নিলাম তাকে বেড়াতে যাওয়ার জন্য বলে। তো এই কথা শুনে তিনি বাসার মধ্যে জানান, মানে নানা নানিকে বলেন ওই তন্ময়ের, যে তিনি ঘুরতে যাবেন। তো আগেই বলেছিলাম যেহেতু তিনি খুব বেশি প্রায়োরিটি পেতেন, মানে ছোট থেকে যেটা চাইতেন সেটাই হতো, সেজন্য তার মা বাবা মানে সোহাগ মামার মা বাবা তাকে আর তেমন কোনো কিছুতে বাধা দেয়নি। তারা বলে আচ্ছা ঠিক আছে, গিয়ে ঘুরে আসো তুমি। কিন্তু তারা তো আসলে জানতো না তাদের সেই পারমিশনটা বা তাদের সে ছেলেকে যেতে দেওয়াটা জীবন একটা কাল হয়ে আসবে। যাই হোক, তারা স্বাভাবিকভাবেই তাকে যেতে দেয় এবং সোহাগ মামা তিনিও নিজেকে রেডি করে একসময় তিনি তার সে ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য রেডি হয় সব কিছু, এবং তিনি সেখানে যাওয়ার জন্য যাত্রা করেন। তো বলে রাখি, সেই সময়কালে কিন্তু সবার হাতে হাতে তেমন মুঠোফোন ছিল না বা সেলফোন ছিল না, যার কারণে তারা জানতেন যে গেলে হয়তো কয়েকদিন যোগাযোগ থাকবে না। তো তাকে বলে একটু সাবধানে থাকার জন্য এবং সাবধানে চলাফেরা করার জন্য আর কি। সেই মোতাবেক সোহাগ মামা ঠিক আছে মা বাবার কথা মতো সায় দিয়ে বাসা থেকে বের হয়। তো বাসা থেকে বের হয়ে তিনি বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন এবং একসময় তিনি বান্দরবানে আসলে গিয়ে পৌঁছান ঠিক মতোই। তো যাওয়ার আগে তিনি বলে গিয়েছেন সপ্তাহখানেক তিনি থাকবেন এবং তাকে নিয়ে যেন কোনো ধরনের চিন্তা করা না হয়, কারণ তার যে ফ্রেন্ড তাকে কিন্তু আগে থেকেই ওই যে সোহাগ মামাবার মা বাবারাও চিনত, কারণ স্কুল জীবনের বন্ধু সেদিক দিয়েছেন আর কি। তো সেক্ষেত্রে টেনশনের কোনো কিছু ছিল না। যাই হোক, উনি যখন বান্দরবান গিয়ে পৌঁছান,
বাস স্টেশনে তিনি দেখেন তার সে ফ্রেন্ডটা, মানে সেই উপজাতি ফ্রেন্ডটা তার জন্য অপেক্ষা করতেছে। তো তারা মামাকে নিয়ে মানে তার বাসায় যায় এবং বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তো বিকালের দিকে ঘুরতে বের হয়। তো বান্দরবান পাহাড়ি এলাকা, সব কিছু খুব সুন্দর, আপনারা জানেন, খুব ন্যাচারাল। তো সোহাগ মামার কাছেও খুব সুন্দর লাগতেছিল, সব কিছু খুব আসলে খুব ভালো লাগতেছিল আর কি। বিশেষ করে বাসার মধ্যে অনেকদিন বসে থাকার কারণে যে বোরিংনেসটা চলে আসছিল সেটা মানে সোহাগ মামার চলে যায়। তো তিনি বেশ এনজয় করতে থাকেন, ওনার কাছেও ব্যাপারটা বেশ মজার লাগতে থাকে। এভাবে 2-1 দিন চলে যায় এবং সোহাগ মামা আর তার সেই ফ্রেন্ড তারা করে কি এক একদিন এক এক জায়গায় চলে যায় ঘুরতে, মানে পাহাড়ের বিভিন্ন জায়গায়। একদিন ঝর্ণা দেখতে চলে যায়, একদিন দূরে কোনো পাহাড় দেখতে চলে যায়, এভাবে ঘুরতেছিল আর কি নিজেদের মতো। তো একদিন তারা একটা জায়গায় আড্ডা দিচ্ছিল। জায়গাটা মূলত ওই যে তার যে ফ্রেন্ড সোহাগ মামার তার বাসার পাশে একটা তেঁতুল গাছের নিচে। তো তিনি খেয়াল করেন সেই জায়গাটাতে মানে বেশ মানুষজন আসতেছে, এলাকার মানুষজন, এবং বেশ মানুষজন মানে সেখানে এসে আড্ডা দেয়। তো এদের মধ্যে কয়েকজনের সাথে সোহাগ মামারও পরিচয় হয়, বলে সে কোত্থেকে এসেছে এবং কাদের বাসায় এসেছে আর কি, এভাবে গল্প হয়। তো কথার ফাঁকে ফাঁকে একজনের সাথে কথা বলতে গিয়ে মানে তার সাথে যখন পরিচয় হয় তখন ওই ছেলেটা জিজ্ঞেস করে সে কি করে। তখন সোহাগ মামা বলে আমি আসলে একজন স্টুডেন্ট, অমুকের ফ্রেন্ড। তো ওই ছেলেটাকেও সোহাগ মামা মানে পাল্টা কোয়েশ্চেন করে তুমি কি করো, এরকম আর কি। তো ছেলেটা বলে আমি আসলে তেমন কিছু করি না, আমি তো এখানেই থাকি, তবে আমি এখন তন্ত্র সাধনা করতেছি। তো এই কথাটা শোনার পর সোহাগ মামা বলে তন্ত্র সাধনা এটা কীরকম? তো ছেলেটা বলে আসলে তন্ত্র সাধনা সেটা আমাদের পারিবারিক একটা রেওয়াজ বা আমাদের বংশ পরম্পরায় চলে আসতেছে। আমার বাবা একজন তান্ত্রিক, তো আমি ওনার কাছ থেকে শিখতেছি এবং উনি আমাকে শেখাচ্ছেন। তো আমি চেষ্টা করতেছি জিনিসটা শেখার জন্য, এবং ওনার যেটা প্রফেশন ছিল সেটাতে আমি যাব আর কি ফিউচারে। তো এই কথা শোনার পর সোহাগ মামার মানে খুব কিউরিয়াসিটি ফিল হয়। তিনি বলেন আর কি এগুলা কিভাবে শেখায়, কিভাবে করে, আমি কি শিখতে পারবো কিনা। তো এই কথা বলার পর ওই ছেলেটা বলে আসলে এগুলো অনেক রিস্কি ব্যাপার এবং অনেক কিছু প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়, আমি আসলে জানি না তুমি শিখতে পারবা কিনা, তবে আমি আমার বাবাকে বলে দেখতে পারবো তুমি যদি শিখতে চাও। তো তখন ওই যে সোহাগ মামা সে বলে ঠিক আছে তুমি তোমার বাবাকে বলো, এবং আমি আসলে জিনিসটা শিখতে চাই, তো আমার মনে হয় তুমি যদি রিকোয়েস্ট করে বলো তোমার বাবা আমাকে শেখাবে। তো তখন ওই ছেলেটা বলে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করিও, তুমি বিকালে আমাদের বাসায় চলে আসিও, আমি আমার বাবার সাথে তোমাকে কথা বলে দিব, এবং উনি যদি রাজি হয় তাহলে তুমি শিখতে পারবে। তো সোহাগ মামাও রাজি হয়ে যায় এক কথায়। সে তার ফ্রেন্ডটাকে বলে যার বাসায় গিয়েছিল আর কি বেড়াতে। তখন তার সে ফ্রেন্ড বলে আসলে দেখ এগুলা খুব ভালো একটা কাজ না, মানে উনি খুব না করে দেয় সোহাগ মামাকে, বলে এসব কাজের মধ্যে যাওয়া কোনোভাবেই উচিত হবে না, এবং তুই এখানে ঘুরতে আসছস, সো তোর এগুলাতে না যাওয়াই বেটার। তা আসলে এগুলা কানে নেওয়ার মতো বা এগুলা শোনার মতো মানুষ সোহাগ মামা ছিল না, যেহেতু ছোট থেকেই খুব ফ্রিডম একটা লাইফ লিড করতো, যেটা চাইতো সেটাই করতো, যেটা ভালো লাগতো সেটাই করতো। সেহেতু সোহাগ মামা নিজে যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছেন এই ধরনের একটা কাজ তিনি শিখবেন, সেহেতু তার ফ্রেন্ডের কথাটা তেমন আর পাত্তা দেন না, যতই বোঝানো হোক না কেন। সে বলে আমি শিখবো জিনিসটা, এবং এক সময় তার যে ফ্রেন্ড সে আসলে আর কিছু বলতে পারে না, কারণ সে দেখে তার ফ্রেন্ড এগুলো আসলে মানতেছে না। যাই হোক, তো তারা সেই ছেলেটার বাড়িতে যায় বিকালবেলা, এবং বিকালবেলা গিয়ে তারা সেখানে ওয়েট করতে থাকে ছেলেটার বাবার সাথে মিট করার জন্য। এক সময় ওই লোক আসে, মানে ছেলেটার বাবা আসে। তো সোহাগ মামা খেয়াল করেন উনি পাহাড়ি ছিলেন, মানে লোকটা পাহাড়ি ছিলেন, তবে খুব ভালো বাংলা বলেন, মানে যেভাবে আমরা স্বাভাবিকভাবে বাংলা বলি ঠিক সেভাবেই বাংলা বলতেছেন, কারণ পাহাড়িরা কিন্তু খুব ক্লিয়ারলি বা ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারে না। তো তিনি লক্ষ্য করেন লোকটা খুব গম্ভীর টাইপের একটা লোক, রাশবাড়ি স্বভাবের একটা লোক, ওনাকে দেখে মানে একটা শ্রদ্ধা হয় এরকম দেখতে মনে হচ্ছিল আর কি। তো ওনাকে সোহাগ মামা কথাগুলো বলে যে তিনি এই তান্ত্রিক বিদ্যা বা তন্ত্রবিদ্যাগুলো শিখতে চান। তো ফার্স্টেই লোকটা না করে দেয়, উনি বলে দেখো এগুলো আসলে খুব সহজ কাজ না, এগুলা করতে গেলে অনেক ধৈর্য লাগে এবং অনেক সাহস লাগে, তাছাড়া তুমি যে ফ্যামিলি বা ধর্মতে বিলং করো সেখানে আসলে এগুলা শেখা নিষিদ্ধ, তুমি তো জানোই, তো এগুলা তোমার পক্ষে শেখা উচিত হবে না, এবং আমি মনে করি না তুমি এগুলার দিকে যাওয়াটা বেটার হবে। তো তারপরে সোহাগ মামা উনি কি করে ফিরাফিরি করতে থাকে লোকটাকে বলে দেখেন আমি আসলে এই জিনিসটা খুব শিখতে চাই, আমি মন দিয়ে শিখতে চাই, আমার এগুলা করার খুব ইচ্ছা, এবার মানে বলতে থাকে লোকটাকে। তো এক সময় মানে ওই যে সোহাগ মামার যে পিরাপিরিতে লোকটা রাজি হয়,
আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কিছু রিচুয়াল শিখাই দিব, তুমি এগুলা আগামী মাসের যে পূর্ণিমার রাত আসবে আগামী মাসে, সেই সময় তুমি একা রুমের মধ্যে বসে প্র্যাকটিস করবা। তবে তোমাকে বলে রাখি, তুমি কিন্তু এসব প্র্যাকটিস করলে তোমার কাছে একজন আসবে এবং সে তোমার কাছে আসবে তোমাকে কিছু একটা দেওয়ার জন্য, মানে তোমাকে কোনো পাওয়ার দেওয়ার জন্য বা যেটাই বলা হোক না কেন। তখন কিন্তু তুমি আবার ভয় পেতে পারবে না। সে যে তোমার কাছে আসবে সে কিন্তু আমার মতো তোমার মতো কোনো সাধারণ কোনো মানুষ না, সেটা কোনো একটা জিন বা দেবতা এরকম আর কি ওনার ভাষায় বলে। তুমি কিন্তু ওনাকে ভালোভাবে যদি কথা বলতে পারো ওনার সাথে এবং রিস্কটা নিয়ে যদি ওনাকে যদি কনভিন্স করতে পারো, তাহলে তুমি কোনো কিছু একটা পেয়ে যাবা এবং তুমি কিছু একটা করতে পারবা। তো এগুলো তাকে বলে দেয় এবং সোহাগ মামা বলা আছে ঠিক আছে, আমি আপনি যেভাবে বলতেছেন সেভাবেই চেষ্টা করব। তো তখন লোকটা বলা আছে ঠিক আছে, তুমি তাইলে আজকের মতো যাও, তুমি কালকে রাতে চলে আসবে আমার বাসায়, আমি তোমাকে জিনিসপত্রগুলো শিখিয়ে দিব। এই বলে সেদিনের মতো সোহাগ মামাকে বিদায় করে দেয় এবং সোহাগ মামা ও তার সেই ফ্রেন্ড তারা বাসায় চলে আসে। তার সে ফ্রেন্ড মানে সোহাগ মামার সেই ফ্রেন্ড সে কিন্তু আস্তে আস্তেও বাসায় ফিরতে ফিরতে সোহাগ মামাকে আবার বলতেছিল, দেখ দোস্ত তুই কিন্তু এগুলা ভুল করতেছস, এগুলা কিন্তু করা কোনোভাবে উচিত না এবং এই জিনিসগুলো আসলে খুব ডেঞ্জারাস হয়। তো সোহাগ মামা বলে আরে সমস্যা নেই, আমি পারবো এবং আমি এগুলা কোনো কিছুতে ভয় পাই না, এভাবে বলতে থাকে আর কি। তো এরপর তার ফ্রেন্ডটাও আর কোনো কিছু বলে না, কারণ সে দেখে সোহাগ মামা এগুলো আসলে কোনোভাবেই মানতেছে না বা তার কথার কোনো দাম দিচ্ছে না। যাই হোক, পরদিন সেই লোকের কথা মতো সোহাগ মামা সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে, রাতের যে খাওয়া দাওয়া পাহাড়ি অঞ্চলে মূলত মানে সন্ধ্যা হতে হতে ডিনার করে ফেলে। তো সে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ে বাসা থেকে ওই যে তান্ত্রিকের বাড়িতে যাওয়ার জন্য, এবং সে তার বাসায় চলে আসে। আসার পর যে লোকটা তান্ত্রিক লোকটা সে তাকে একটা রুমের মধ্যে নিয়ে যায় সোহাগ মামাকে। তো সোহাগ মামা দেখে রুমটা দেখতেই মানে কেমনটা স্পুকি টাইপের, রুমটার মধ্যে বিভিন্ন জানোয়ারের মাথা, বিভিন্ন কঙ্কাল এরকম খুলি বিভিন্ন জায়গায় সাজানো আছে আর কি, মানে দেখলেও কীরকম ভয়ঙ্কর একটা পরিবেশ। এবং রুমের মাঝখানে ছোট করে একটা মোমবাতির মতো জ্বলতেছে। তো ঘরের মানে ওই রুমটার মধ্যে আর তেমন কোনো আলো নাই, শুধু মোমবাতির আলোটাই। তো সোহাগ মামাকে ওই লোকটা বলে তুমি এদিকে আসো, পেছন পেছন নিয়ে যায় এবং একটা জায়গায় গিয়ে তাকে বসতে বলে একটা মাদুরের উপর। তো তিনি দেখেন যে মাদুরটাতে তিনি বসেছেন সেটা একটা ছাগলের মাথার মতো, মানে একটা ছাগলের মতো একটা জন্তুর প্যান্টাগ্রাম আঁকানো আছে ওখানে, এবং ঠিক সেই জায়গাটাতে সেখানে তাকে বসতে বলে। তো সেখানে সোহাগ মামা বসে এবং সোহাগ মামার সাথে সাথে সেই তান্ত্রিকও বসে এবং সেখানে বসে সোহাগ মামাকে বলে তুমি চোখ বন্ধ করে ফেলো। এবং সোহাগ মামা চোখ বন্ধ করার পরে শুনতে পায় সেই লোকটা বিড়বিড় করে কিছু জিনিস জানি পড়তেছে, মানে কিছু মন্ত্র পাঠ করতেছে। তো এগুলো একসময় পড়তে পড়তে অনেকক্ষণ সময় চলে যায় এবং একটা সময় লোকটা বলে এখন আমি যে মন্ত্রটা পড়বো তুমিও সেটা আমার মুখে মুখে বলবা এবং আমার সাথে উচ্চারণ করতে থাকবা, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে না বলবো ততক্ষণ পর্যন্ত থামবা না। তো এইভাবে সেই লোকের কথা মতো সোহাগ মামা অনেকক্ষণ ধরে একটা মন্ত্র বারবার করে পড়তে থাকেন। প্রায় 30-40 মিনিট সময় চলে যায় এবং একটা সময় লোকটা বলে ঠিক আছে তুমি এখন স্টপ করো। এবং সোহাগ মামা যখন দেখে যে মোটামুটি ওই মন্ত্রটা ওনার মুখস্থ হয়ে গিয়েছে এবং মোটামুটি ওনার আয়ত্তে চলে এসেছে, তো ওই একটা মুহূর্তে তাকে স্টপ করতে বলে আর কি। তো তাকে বলে এই যে মন্ত্রটা আমি তোমাকে এখন শিখালাম বা তুমি মুখস্থ করলাম, এই মন্ত্রটা তুমি আগামী যে পূর্ণিমা রাতটা আসবে ঠিক সেই সময়ে সেই রাতে এক একটা ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে তুমি কন্টিনিউয়াসলি পাঠ করতে থাকবা এবং যতক্ষণ না পর্যন্ত তুমি কারো উপস্থিতি বাসার মধ্যে টের পাচ্ছ বা তোমার রুমের মধ্যে টের পাচ্ছ ততক্ষণ তুমি বন্ধ করবে না। তো এইভাবে তাকে শিখিয়ে দেয় মানে কিভাবে কি করতে হবে এবং এইটাও বলে বারবার করে কিন্তু বলতে থাকে তুমি কিন্তু ভয় পেতে পারবে না, ভয় যদি তুমি পাও তাহলে কিন্তু তোমার বিপদ হবে। এইসব কথা সোহাগ মামা খুব মন দিয়ে শোনেন এবং মাথার মধ্যে নেন আর কি। তো এরপর তিনি সেই বাসা থেকে বের হয়ে যান এবং তার সে ফ্রেন্ডের বাসায় আসার জন্য ব্যাক করতে থাকেন। তো তিনি যখন হেঁটে আসতেছেন, পাহাড়ি রাস্তা আসলে ওই যে ম্যাটোপথের মতো রাস্তা, পাহাড় কেটে রাস্তা করেছে আর কি, এরকম একটা জায়গা দিয়ে আসতেছেন। তো তিনি খেয়াল করেন উনি যে হাঁটতেছেন পায়ের যে একটা শব্দ, সেই শব্দটার সাথে তাল মিলিয়ে কেউ জানি একজন হাঁটতেছে এবং তিনি খেয়াল করতেছেন মানে ওনার পেছন পেছন আসলে কেউ আসতেছে, কিন্তু আশেপাশে আসলে কাউকে তিনি দেখতে পাচ্তেছিলেন না, কিন্তু একটা শব্দ তিনি খুব ভালোভাবে খেয়াল করতেছিলেন যেটা ওনার পায়ের শব্দের সাথে তাল মিলিয়ে হাঁটতেছে। তো উনি
নিজেকে স্টপ করে দেখেন, মানে হাঁটা যখন বন্ধ করে দেন দেখেন সেই শব্দটা ঠিক তাল মিলিয়ে বন্ধ হয়ে যায়, এবং উনি যখন হাঁটা শুরু করেন ঠিক আবার সেটা শুরু হয়। অনেকটা বলা যায় কেউ যদি হাঁটে তখন যদি নিজের পায়ের শব্দটা ডাবল হয়ে শোনা যায়, ঠিক ওই রকম একটা শব্দ। যাই হোক, তিনি আবার এটা চিন্তা করেন হয়তো পাহাড়ি এলাকা, চারপাশ খুব নীরব নির্জন এবং চারপাশে শুধু পাহাড়, সেজন্য হয়তো শব্দটা ইকো হচ্ছে। এই ভেবে তিনি ব্যাপারটাকে নর্মালি নেন এবং বাসায় ব্যাক করেন আর কি। তো এর একদিন দুদিন পরে সোহাগ মামা সেই ফ্রেন্ডের বাসা থেকে নিজের বাসায় ব্যাক করার জন্য বের হন এবং তাদেরকে বিদায় দিয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন। তো বাসায় তিনি ঠিকঠাকভাবে চলে আসেন এবং ওনার মা বাবাও ওনাকে জিজ্ঞেস করে কেমন লাগলো ওনার ঘুরে ফিরে। সোহাগ মামা বলে ওনার সব কিছু ভালোই কেটেছে এবং ভালো একটা সময় পার করেছেন, পাহাড়ে কি কি করেছেন, কি কি খেয়েছেন, সব কিছু অভিজ্ঞতা শেয়ার করে মা বাবার সাথে। তবে তিনি সেই যে তান্ত্রিকের সাথে দেখা করেছেন, এই যে জিনিসপত্রগুলো শিখেছেন, এই জিনিসগুলো কিন্তু কোনোভাবে ওনার মা বাবার সাথে শেয়ার করেন না, পুরো ব্যাপারটা তিনি হাইড করেন। তো এইগুলা তিনি কাউকে আর শেয়ার করেননি। এভাবে দিন যেতে থাকে এবং সোহাগ মামা একটা জিনিস এরই মধ্যে স্বপ্নে দেখা শুরু করেন। সেটা হচ্ছে তিনি প্রায় সময় দেখতেন, মানে রাতের বেলা ঘুমানোর সময় একজন মহিলা কালো বোরকা পরা, তবে বেশ লম্বা, বলা যায় সাধারণ মানুষের থেকে লম্বা, তাদের যে বাড়ির গেটটা আছে ঠিক সেখানে বসে আছে এবং বারবার ঘুরে ফিরে তাদের যে গেটটা আছে সেটা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবে ভিতরে ঢুকতেছে না। তো উনি এই স্বপ্নটা ডেইলি দেখা শুরু করেন এবং আসলে কন্টিনিউয়াসলি রিপিট হতে থাকে ওনার সাথে প্রত্যেক দিন বলা যায়। তো তিনি তারপর এটাকে গায়ে মাখান না, মনে করেন হয়তো সাধারণ কোনো স্বপ্ন, এবং তিনি এটাকে ভয়ও পান না তেমন একটা, এবং তার মা বাবা বা পরিবারের কারোর সাথে শেয়ার করেননি। যাই হোক, এভাবে আস্তে আস্তে ওই যে নেক্সট মাসের যে পূর্ণিমার রাতটা সেটা চলে আসে এবং সোহাগ মামা তিনি খুব এক্সাইটেড হয়ে পড়েন সেদিন রাতে তিনি কি করবেন এবং কিভাবে কি করবেন সেগুলো চিন্তা করে আর কি। তো একবার তিনি এটাও চিন্তা করেন আসলে মানে নিজের অজান্তে যে কাজটা করা ঠিক হবে কি হবে না, আবার এটাও চিন্তা করেন উনি যেহেতু চেষ্টা করবেন জিনিসটা আসলে ট্রাই করবেন চিন্তা করেছেন, সে তো ট্রাই করে দেখেও যে কি হয় না হয় উনি একটু দেখবেন। তো এভাবে তিনি বেশ দোটানার মধ্যে দিয়ে সারাদিন শেষ করেন এবং রাতে যখন বাসার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে ঠিক তখনই তিনি বাসার মধ্যে মানে ওনার রুমের মধ্যে যে লাইটটা ছিল, আলোটা ছিল, সেটা নিভিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে দেন এবং ফ্লোরের মাঝখানে বসে উনি সেই তান্ত্রিকের বলা বা তাকে দেয়া মন্ত্রটা পাঠ করা শুরু করেন। তো চোখ বন্ধ করে তিনি সেই মন্ত্র পাঠ করতেছিলেন। এভাবে কতক্ষণ তিনি পাঠ করেন সেটা আসলে তিনি জানেন না। এক সময় তিনি খেয়াল করেন ওনার রুমের মধ্যে তিনি কিন্তু একা না, ওনার সাথে কেউ একজন রুমের ভেতর আছে এবং সে খুব ভারী পায়ে ফ্লোরের মধ্যে হাঁটতেছে। অনেকটা কেউ যদি ফ্লোরের মধ্যে হাঁটার সময় দপ দপ করে যে শব্দটা হয় ঠিক ওইরকম একটা সাউন্ড তিনি শুনতে পাচ্ছেন। তো কারো ভারী পায়ের শব্দ তিনি যখন শুনতে পান স্পষ্ট, এরপর তিনি ওনার যে চোখটা বন্ধ ছিল সেটা তিনি খুলেন এবং চোখ খুলে তিনি একটা কালো অবয়ব বা মূর্তির মতো দেখেন যেটা তার রুমের দরজার পাশে দাঁড়িয়ে আছে এবং হালকা মোমবাতির যে আলোটা ছিল মোমবাতিটা তখন টিম টিম করে মানে নিব্বে নিব্বে একটা এরকম অবস্থা ছিল, তারপরও হালকা আলোর মধ্যে দেখা যাচ্ছিল ক্লিয়ারলি। তিনি দেখেন ওই যে অবয়বটা বা মূর্তিটা দেখা যাচ্ছে কালো করে, সেটা আসলে অন্য কোনো মূর্তি না, সেটা ওই মূর্তিটা যেটাকে তিনি প্রত্যেক দিন গত মানে অনেক দিন স্বপ্নে দেখেছিলেন তাদের বাড়ির পাশে যে গেটটা ছিল, গেট দিয়ে ঢুকতে চাচ্ছিল সেই অবয়বটাই। তো এইবার ওনার মধ্যে একটা ধাক্কা লাগে, তিনি আসলে বুঝতে পারেন না এই জিনিসটা তিনি স্বপ্নে দেখেছিলেন কিভাবে, কারণ তিনি তো এই যে তন্ত্রবিদ্যা বা তান্ত্রিক বিদ্যা সেটা প্র্যাকটিস করলেন আজকে প্রথম, তাহলে এতদিন কেন তিনি স্বপ্নে দেখলেন। যাই হোক, তিনি নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করেন এবং এই সময়টাতে ওই যে অবয়বটা সেটা খুব ভারী একটা কণ্ঠে মানে ওনাকে ডাক দিয়ে বলে বল কেন ডাকলে আমাকে, মানে খুব ভয়ঙ্কর একটা গলায় ওনাকে বলে। এমন কথাটা ছিল সোহাগ মামা যেভাবে বলেছে ওই যে বাঙালিরা যেভাবে কথা বলে আসলে সেরকম না, পাহাড়িরা যেভাবে বাংলায় কথা বলে ভাঙা ভাঙা বাংলায় ঠিক ওই রকম একটা ভয়েসে। তো সোহাগ মামা তিনি আসলে ওই রকম একটা ভয়ঙ্কর সাউন্ড শুনে বা ভয়ঙ্কর একটা কণ্ঠস্বর শুনে কি বলবেন বা ওনাকে কি জবাব দিবেন সেটা বুঝতে পারেন না। তারপরও ভয়ে ভয়ে মানে ভয়ার্থ কণ্ঠে
তিনি বলেন আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই, আমি আপনার 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 শিষ্য হতে চাই। এ কথাটা বলার পর ও বলে, মানে ওই যে অবয়বটা সেটা বলে, তুই কি পারবি আমি যেটা তোরে বলবো সেটা করার জন্য? তো তখন সোহাগ মামা ভয়ে ভয়ে বলে, হ্যাঁ আমি পারবো, আপনি বলেন আমার কি করতে হবে। তো এই কথাটা বলার পর সেই যে অবয়বটা সেটা কিলকিল করে হেসে উঠে এবং হেসে উঠে বলে, তুই আগামী শুক্রবার রাতে কবরস্থানে যাবি এবং কবরস্থানে গিয়ে একটা কবরের কথা বলে, নির্দিষ্ট একটা কবর, ওইখানে গিয়ে তুই একটা মুরগি জবাই দিয়ে রক্তগুলা সেই কবরের উপর ফেলে আসবি। তো এই কথাটা বলে জিনিসটা আসলে মুহূর্তের মধ্যে রুম থেকে উধাও হয়ে যায় এবং সোহাগ মামা দেখে তার ঘরের মধ্যে যে মোমবাতিটা জ্বালানো ছিল সেটাও আসলে দপ করে নিভে যায়। তো সোহাগ মামা নিজেকে কিছুক্ষণ পাথরের মতো শক্ত করে মানে সেখানে বসে থাকেন। তিনি আসলে একটা গোরের মধ্যে চলে গিয়েছিলেন। ওনার সাথে কি ঘটলো বা তিনি কি দেখলেন এই জিনিসটা কোনোভাবেই তিনি মিলাতে পারতেছিলেন না। যাই হোক, একটা সময় তিনি নিজেকে ধাতস্থ করে উঠে বসেন এবং রুমের মধ্যে যে অন্য আলো ছিল সেটা জ্বালান। তো জ্বালানোর পর তিনি চিন্তা করেন আসলে এই কাজটা করাটা মনে হয় ওনার জন্য উচিত হয় নাই, কারণ ওনার মধ্যে তখন একটা অজানা ভয় কাজ করা শুরু করে দেয়। এতক্ষণ কিন্তু তার মধ্যে তেমন কোনো ভয় ছিল না বা তেমন কোনো আতঙ্ক কাজ করতেছিল না। ওই যে জিনিসটা আসলো বা মূর্তিটা আসলো, কালো মূর্তিটা, এবং তার যে কণ্ঠস্বর সেটা শোনার পর সোহাগ মামার ভিতরে যে সাহসটা ছিল সেটা আসলে পুরোটাই উবে যায় বলা যায়। তো যাই হোক, সোহাগ মামা চিন্তা করে যাই হোক যে যেটা উনি করেছেন সেটা এতটুকুর মধ্যে উনি আর জিনিসটাকে আর বেশি বাড়তি কিছু করবেন না বা এটাকে নিয়ে সামনে আগাবেন না আর কি। কিন্তু তিনি আসলে বুঝতে পারেননি তিনি কিসের কপ্পরে পড়ে গিয়েছেন এবং কত বড় ভুলটি তিনি করে ফেলেছিলেন। যাই হোক, ওই যে মহিলাটা তাকে বলেছিল কবরস্থানে গিয়ে একটা মুরগি জবাই দিতে এবং রক্ত ফেলে আসতে, এই কথাটা আসলে সোহাগ মামা করবে তো দূরের কথা, ওনার যে ভয় কাজ করতেছিল সেটার কারণে উনি কবরস্থানে যাবেন সেটাও আর তিনি চিন্তা করতে পারতেছিলেন না। এভাবে 2-3 দিন চলে যায়, উনি আসলে কাজটা করেন না এবং শুক্রবার চলে আসে এবং শুক্রবারও চলে যায় এবং ওই যে মহিলার কথা মতো তিনি কাজটা করার কথা ছিল সেটা করেন না। তো শুক্রবার শেষ হয়ে যখন শনিবার রাত আসে, শনিবার রাতেই সোহাগ মামা ঘুমাচ্ছিলেন, মানে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন আর কি নিজের রুমের মধ্যে। এমন সময় তিনি আবার সেই বাড়ি পায়ের শব্দ ওনার রুমের মধ্যে শুনতে পান এবং তিনি আসলে খুব ক্লিয়ারলি ফিল করতে পারেন ওনার রুমের মধ্যে কেউ একজন ঢুকলো এবং কেউ একজন আছে। তো সোহাগ মামা যে লাইট জ্বালাবেন বা আলো জ্বালাবেন সেটা সাহস করতে পারতেছিলেন না যে ব্যাড থেকে উঠে তিনি কিভাবে লাইটটা জ্বালাবেন আর কি। তো তিনি ব্যাডের মধ্যে শক্ত হয়ে থাকেন। ঠিক অন্ধকারের মধ্যে তখনই সেই ভয়ার্ত কণ্ঠটা বা ভয়ঙ্কর কণ্ঠটা তিনি আবার শুনতে পায়। তিনি শুনেন সেই মহিলা কণ্ঠে আবার বলতেছে, তুই আমাকে ডাকলি কিন্তু তুই তো আমার বোক দিলি না, তুই তো আমার কথা শুনলি না, দেখ তোর কি হয়। এই কথা বলার পর মানে এত বেশি ভয় পেয়ে যায় সোহাগ মামা ওই ব্যাডের মধ্যে কখন আসলে সেন্সলেস হয়ে যায় উনি নিজেও জানেন না। মানে এক সময় উনি ঘুমের মতো করে মানে সেন্সলেস হয়ে যান। তো ওনার জ্ঞান ফিরে মানে ওনার ঘুমের মতো করে বা সেন্সটা ব্যাক করে ভোর রাতের দিকে এবং তিনি উঠে দেখেন ওনার শরীরের মধ্যে প্রচণ্ড টেম্পারেচার চলে এসেছে এবং মানে উনি এক প্রকার কাঁপতেছেন। তো একসময় তিনি মা বাবার কাছে যান এবং বলেন ওনার শরীরে খুব জ্বর এসেছে, কিন্তু তখনও তিনি এই বিষয়গুলো শেয়ার করেননি আর কি এবং পুরো ব্যাপারটা হাইড করেন। তো সোহাগ মামার মা বাবা ওনাকে কিছু ওষুধপত্র খাইয়ে দেন যাতে জ্বরটা কমে যায়, কিন্তু ওনার সেই জ্বর আসলে কোনোভাবেই কমে না। 1 দিন যায়, 2 দিন যায়, এভাবে সপ্তাহ চলে যায়, কোনোভাবেই জ্বর কমতে থাকে না। এরই মধ্যে সোহাগ মামার শারীরিক অবস্থার অবনতি করতে থাকে। উনি দিন দিন খুব দ্রুত শুকিয়ে যাচ্ছেন এবং ওনার গায়ের যে কালারটা, উনি কিন্তু খুব ফর্সা একজন লোক ছিলেন, উনি দেখেন ওনার গায়ের রংটা মানে কালারটা চেঞ্জ হয়ে একদম কুচকুচে কালো হয়ে যাচ্ছে। তো এইবার এরকম একটা দেখে মানে পরিবর্তন দেখে সোহাগ মামার মা বাবা তারাও চিন্তার মধ্যে পড়ে যায়, এরকম সাধারণ জ্বরে তো এরকম হওয়ার কোনো কারণ হয় না বা ছেলেটার এই অবস্থা কেন হবে। তো তারাও ডাক্তার দেখায়, ডাক্তাররা আসলে কোনো কিছু বুঝতে পারে না। তারা বলে জ্বরটা কিন্তু সাধারণ, কিন্তু গায়ের রং কেন পরিবর্তন হচ্ছে আসলে তারা কোনো কিছু এটার মানে কারণ খুঁজে পাচ্ছেন না। যাই হোক, এক সময় তারা সোহাগ মামাকে চেপে ধরেন যে সে কোনো কিছু করলো কিনা বা তার সাথে কোনো কিছু ঘটেছে কিনা, এবং মা বাবার এরকম ছাপের মধ্যে পড়ে তিনি আসলে পুরো ব্যাপারটা তাদের সাথে শেয়ার করেন এবং তিনি প্রথম থেকেই বলেন তিনি যখন বান্দরবান ঘুরতে গিয়েছিলেন তখন তিনি এই ধরনের তান্ত্রিক বিদ্যা বা তন্ত্রবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক এগুলা তিনি শিখতে চেয়েছিলেন।
এবং উনি এই জিনিসগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করেন, তার সাথে এই কাহিনীগুলো ঘটে। তো এই কথা শোনার পর সোহাগ মামার মা বাবা তারা আসলে খুব চিন্তায় পড়েছেন এবং তারা বুঝতে পারেন সোহাগ মামা যে কত বড় ভুলটা করে ফেলেছে এবং এটার মাসুল যে কত খারাপ হতে পারে তারা সেটা বুঝতে পারেন। তো তারা দেরি না করে এলাকার নামকরা একজন কামিল ব্যক্তিকে নিয়ে আসেন এবং তাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করেন। তো তিনি বলেন আসলে এই যে সোহাগ যে কাজটা করলো সেটা আসলে ব্ল্যাক ম্যাজিক করার জন্য, যেটাই করেন বলেন না কেন, তন্ত্রবিদ্যা, সেটা করার জন্য করেছে এবং এইগুলা কাজগুলা পুরোটাই কুফরি কালাম ছিল এবং যার কারণে সোহাগ মামার কাছে মানে ওই জিনটা বা ওই অপদেবতাটা বর করে এবং সেই কিন্তু এখন সোহাগ মামার এই অবস্থার জন্য দায়ী। তো তিনি মূলত তাকে বলেন, ওই যে সোহাগ মামার মা বাবাকে বলেন যে আমি ব্যাপারটা হয়তো সলভ করতে পারবো না, এটা আসলে খুব ডেঞ্জারাস একটা ব্যাপার হয়ে গিয়েছে, আমাকে হয়তো আরও আগে জানালে আমি চেষ্টা করতে পারতাম, কিন্তু এখন আমার পক্ষে আসলে এটা সলভ করা সম্ভব না। তো তিনি তার সাধ্যমতো কিছু তাবিজ দিয়ে দেন এবং ঘরটাও বন্ধ করে দিয়ে যান, কিন্তু আসলে কোনোভাবে কিছু হচ্ছিল না। এবং এক সময় সোহাগ মামার মা বাবা তারা চিন্তা করেন সেই তান্ত্রিকের কাছে চলে যাবেন যেখানে সোহাগ মামা তন্ত্রবিদ্যা শিখেছিল এবং যার কাছে গিয়েছিল আর কি। তো সোহাগ মামাকে সাথে নিয়ে তারা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন এবং তার যে ফ্রেন্ড সোহাগ মামার তাদের সাথে যোগাযোগ করে তাদের বাসায় যান, গিয়ে বলেন এরকম এরকম অবস্থা। তারাও দেখেন সোহাগের অবস্থা খুবই খারাপ, মানে শরীর এত ভেঙে গিয়েছে এবং তাকে দেখতে এত কুৎসিত লাগতেছিল, মানে পুরো শরীরটা আসলে কুচকুচে কালো হয়ে গিয়েছিল এবং আসলে খুব খারাপ একটা অবস্থা, মানে মনে হচ্ছিল যে অল্প সময়ের মধ্যে সোহাগ মারা যাবে। যাই হোক, তারা সোহাগের এই অবস্থা থেকে দ্রুত সেই তান্ত্রিকের কাছে চলে যায় এবং তান্ত্রিককে কুলে বলে। তো তান্ত্রিক সোহাগের মা বাবাকে বলে আসলে দেখেন আমি কিন্তু সোহাগকে মানা করেছিলাম, সে যদি না পারে বা এই ধরনের সাহস যদি তার না থাকে তাহলে এগুলা করা উচিত হবে না, এবং তাকে আমি বারবার করে না করেছিলাম এই কাজটা সে যেন কোনোভাবে না করে। যাই হোক, এখন সে যে কাজটা করেছে আসলে তার উপর যে অপদেবতা বা যে জিনটা বর করেছে সেটা খুব খারাপ একটা জিন এবং খুব শক্তিশালী একটা জিন, হয়তো সেটা চেষ্টা করতেছে, মানে তাকে যে নারাজ করা হয়েছে তার কথা যে রাখা হয় নাই সেই জন্য সে চাচ্ছে সোহাগের শরীরের সব রক্ত চুষে খেয়ে ফেলতে এবং তাকে আসলে মূলত মেরে ফেলতে। তো আমি চেষ্টা করব, আপনারা যেহেতু এসেছেন আমি চেষ্টা করব তার সে জিনটাকে ছাড়ানোর জন্য বা তাকে বিদায় করার জন্য আমি চেষ্টা করব রাতের বেলা আজকে বসে একটু আসনে তাকে হাজির করানোর জন্য। তো এই কথা বলে তারা রাতের বেলা আসন বসায় এবং সেই জিনটাকে হাজির করে যেটা সোহাগকে বর করেছিল এবং তাকে বলে যে এরকম কাজ কেন করতেছে। তো জিনটা বলে সে আমাকে ডাকলো কেন, আমাকে যদি ভোগ দিতে না পারে, আমার কথা যদি রাখতে না পারে তাহলে সে কেন আমাকে ডাকলো, আমি তো তার সব রক্তকেই ফেলবো এবং তাকে মানে শেষ না করে আমি যাব না। তো সেই তান্ত্রিক তখন জিনটাকে অনেক রিকোয়েস্ট করে এবং বলে তুমি কি ভোগ চাও সেটা আমাকে বলো, আমরা দিব, সমস্যা নেই, কিন্তু তুমি এই ছেলেটাকে ছেড়ে দাও, এটা তার মা বাবার অনেক আদরের একটা ছেলে এবং ছেলেটা যে করেছে সেটা আসলে সে না বুঝে করে ফেলেছিল, তুমি ওকে একটু মাফ করে দাও। তো এভাবে অনেক বোঝাবুঝির পরে সে জিনটা এক সময় রাজি হয় এবং সে বলে তাকে একটা পাহাড়ি কালো মহিষ মানে উৎসর্গ করতে হবে, তার নামে বলি দিতে হবে, তাহলেই সে যাবে এবং এর আগে সে কিন্তু কোনোভাবেই যাবে না। তো সোহাগের মা বাবা তারা এক কথায় রাজি হয়ে যায়, তাদের মূলত অত্যবিত্ত ছিল, তারা ভালোই সামর্থ্যবান ছিল, তারা সেই সময়কালে বেশ টাকা পয়সা খরচ করে সে পাহাড়ি কালো মহিষ তারা জোগাড় করে এবং সেটাকে তারা বলি দেয় আর কি সেই জিনটাকে ছাড়ানোর জন্য এবং উৎসর্গ করে। তো এরপর আসলে খুব ড্রামাটিকভাবে বলা যায় বা খুব আশ্চর্যজনকভাবে ওই যে বলি দেওয়ার পর তান্ত্রিক মানে সেই তান্ত্রিক তাদেরকে বলে আপনারা আপনাদের ছেলে নিয়ে চলে যেতে পারেন, আস্তে আস্তে ভালো হয়ে যাবে, সমস্যা নেই। এবং তারা বাড়িতে ফিরে আসে এবং অদ্ভুতভাবে আসলে সোহাগ মামা দিন দিন ভালো হয়ে যেতে থাকেন, ওনার স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং শরীরের যে রংটা ছিল সেটা কুচকুচে কালো থেকে আস্তে আস্তে ওনার যে আগের রং ছিল ঠিক সেই রকম উনি আবার ফর্সা হয়ে যান। তো এটা আসলে তাদের ফ্যামিলিতে গোটা বাস্তব একটা অভিজ্ঞতা এবং তন্ময় বলেছেন এটার 100% গ্যারান্টি আছে, আমি চাইলে এটা ভেরিফাই করতে পারি, বা আমি যাই হোক আমি ভেরিফাই করতে যাই না, ভৌতিক কখনো কোনো ঘটনা ভেরিফাই করতে যাই না, আমরা সবসময় জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে আপনাদের সাথে ঘটনাগুলো শেয়ার করি। তো আমিও চিন্তা করব বা আমরা চিন্তা করব
আপনারাও এগুলা ভেরিফাই করতে না গিয়ে বা এগুলার সত্যতা যাচাই করতে না গিয়ে জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবেই নেবেন। যাই হোক, এটাই ছিল তন্ময়ের মামার সাথে গোটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা বলা যায়। এবং আপনারা অনেকেই বলতেছিলেন কালো জাদু নিয়ে কাহিনী বলতে, কালো জাদু নিয়ে কাহিনী বলতেছে। তো আমি এই কাহিনীটা শেয়ার করলাম। এটা যখন আমার কাছে আসলো, এই কাহিনীটাও মূলত কালো জাদু শিখতে গিয়ে বা ব্ল্যাক ম্যাজিক চর্চা করতে গিয়ে আর কি। তো এই পরিণতি বা এটার যে কত খারাপ পরিণতি আপনারা শুনতে পেলেন। তো সবার কাছে রিকোয়েস্ট, এই জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকবেন। কেউ কোনো দিন ভুলেও এগুলা প্র্যাকটিস করতে যাবেন না বা কারো উপর করতে যাবেন না, কারণ এগুলা কোনোভাবেই কারো জন্য সুফল বয়ে আনে না। আশা করি আপনারা এই অভিজ্ঞতাটি বা এই ঘটনাটি এনজয় করেছেন। আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো আমি বিদায় নিব। এটাই ছিল ভৌতিকের আজকের অভিজ্ঞতা বা ঘটনা। পরবর্তী এপিসোডে আমি আবারও চলে আসব নতুন আরেকটা অভিজ্ঞতা নিয়ে। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকুন। বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন যদি পসিবল হয়, এবং কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানিয়ে দেন কেমন লাগলো আপনাদের এবং কী ধরনের ঘটনা আপনারা শুনতে চান। তো আপনাদের সবার ভালো কামনা করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই নিরাপদে থাকার চেষ্টা করেন। আমার জন্য দোয়া করেন, ভৌতিকের সাথে থাকেন, এবং আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। ঘটনায় এবং তিনি লিখেছেন যে আপনি ঘটনাটি পড়লে আমি খুশি হই। আমি নামটা উনি লিখেছেন, বাট আমি নামটা পড়তে চাচ্ছি না। উনি সরাসরি ঘটনায় যাবেন বলেছেন। উনি এটা কোথা থেকে লিখেছেন আমি তাই সেটা বলে দিই। অনেকেই সন্দেহ প্রকাশ করেন, তো সুতরাং এগুলো আমাদের করতে হয়, যে জানাতে হয় সবিস্তারে। কারণ অনেকে বিশ্বাস করার মতো জিনিসও বিশ্বাস করতে চান না। কারণ বিশ্বাস না করাটা খুব স্বাভাবিক। কারণ আমি আপনার খুব কাছের মানুষ নই। আপনার বাসার কেউ, আপনার আত্মীয় স্বজন কেউ বললে হয়তো আপনি নিশ্চয়ই বিশ্বাস করতেন যে উনি তো আমার অমুক, সুতরাং উনি আমাকে মিথ্যা কথা বলবেন না। বাট আমাদের বিশ্বাস করাতে খুবই কষ্ট হয়। যাই হোক, উনি লিখেছেন মৌলভীবাজারের কুলাউডার এবং 3 নং ভাটেরা ইউনিয়ন থেকে। ওকে, তিনি লিখেছেন আমি ভূত এফএম প্রতি শুক্রবার শুনতে না পারলেও পরে তিনি কোনো না কোনো ভাবে শোনেন, এবং তিনি বলছেন আমি এখন কোন একটা থানায় কর্মরত আছি, সেটা বলবো না। ঠিক আছে, না বলাটা ভালো। চলে যায় ঘটনা। আমি একটি থানার এসআই। দিনটি ছিল 2015 সালের জানুয়ারি মাসের রবিবার। সেদিন থানায় কিছু কনস্টেবল সদস্য ছুটিতে থাকায় নাইট ডিউটির নেতৃত্ব আমার উপরে পড়ে। আমিও আমার থানার 2 কনস্টেবল আরিফ এবং মানিককে নিয়ে রাত 10টায় একটা সিএনজি করে টহল আরম্ভ করি। থানায় প্রায় 50% এলাকা হাওর। শীতকাল থাকায় সাধারণত বিল ও ছোট নদী নালা ছাড়া বাকি সব এলাকা আবাদি ফসলের জমি, যেখানে মানব বসতি কম। রাত প্রায় 12টা থানা থেকে কল আসলো উপজেলার একটি গ্রামের খালে একটা লাশ পাওয়া গেছে। স্থানীয়রা বিষয়টি ফোন করে থানায় বলে। বিষয়টি তদন্ত করার জন্য আমায় যেতে হবে। ড্রাইভারকে গ্রামের নাম বলতেই দেখলাম কেমন যেন ভীত হয়ে গেল। ও বলল, স্যার সকালে গেলে হয় না? আমি বললাম, কেন? ও বলল, স্যার এত রাতে ওই গ্রামে যাওয়া ঠিক না। আমি বললাম, কি সমস্যা ওখানে? বলল, তা আপনি বিশ্বাস করবেন না। আমি বললাম, ধুর মিয়া, চলেন, আমরা আছি না, কোনো সমস্যা হবে না। আমার সাথে থাকা পুলিশ সদস্যরা একটু কৌতূহল বশত সিএনজি ড্রাইভারকে প্রশ্ন করলো, কি সমস্যা ওখানে? সাথে সাথে আমি ওদের 3 জনকে ধমক দিলাম। ড্রাইভার বিড়বিড় করে বলল, আরো কিছু পুলিশ আনলে ভালো হতো। যাক, আমরা প্রায় সেই গ্রামের কাছাকাছি এসে গেছি। দেখলাম হালকা গাছপালা ও তেমন জনবসতি নেই এমন গ্রাম। রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে মাঝারি সাইজের খাল। খালে তেমন পানি নেই। ঘটনাস্থলে দেখলাম 3-4 জন লোক হাতে টর্চ লাইট ও মাছ শিকারের টেটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা আমাদের দেখে সালাম দিয়ে বলল, ওই যে স্যার দেখেন। লাশ দেখার আগে আমি তাদের চোখে মুখে একটা ভয় কাজ করছে দেখলাম। কাছে কি দেখলাম, একটা মেয়ের লাশ পড়ে আছে খালের পানিতে, প্রায় 6-7 দিন আগের মরা। জিজ্ঞেস করলাম, কেউ চেনেন কার লাশ? উত্তরে না। ফোন করে থানায় ঘটনার সত্যতা নিশ্চিত করলাম। থানা থেকে নির্দেশ আসলো লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করার জন্য।
তাৎক্ষণিক কোনো পরিবহন ব্যবস্থা না থাকায় সিএনজি করে লাশ নিতে চাইলে সিএনজি চালক ঘোর আপত্তি জানায়। রাত বেড়েই চলেছে। স্থানীয় 5-6 জন যারা ছিল তারা চলে যেতে চাইল, তাদের আটকাতে পারলাম না। যারা তারা গেলই এবং রইলাম আমরা 3 পুলিশ, চালক ও প্রাণহীন এক যুবতীর লাশ। প্রায় রাত তখন 3টার উপরে। চিন্তা করলাম রাত এখানেই কাটিয়ে দেব, সকাল হলেই কোনো না কোনো ব্যবস্থা করে লাশ সহ থানায় নিয়ে যাব। কিন্তু সিএনজি চালক চলে যেতে চাইল, কারণ জানতে চাইলে বলল জায়গাটা বেশ ভয়ানক। ধমক দিতেই কেঁদে বলল, স্যার আমার সিএনজির পেছনের সিটের মাঝখানে দিলে আমি থাকবো। বললাম ঠিক আছে। পিছনের সিটে দুপাশে পুলিশ ও মাঝখানে চালক বসল। আমি চালকের আসনে বুঝতেই পারলাম না আমার জন্য কি ভয়ানক জিনিস অপেক্ষা করছে। সিএনজি লাশ থেকে প্রায় 100 গজ দূরে চাঁদের আলোয় কিছু দেখা যাচ্ছে। একসময় বুঝলাম আমার 2 পুলিশ সদস্য সহ চালক ঘুমিয়ে পড়েছে। পকেট থেকে ফোন বের করে ফেসবুক ব্রাউজ করছিলাম। হঠাৎ নুপুরের শব্দে ঘুম ভাঙল। গাড়ি থেকে নেমে শব্দটা কোথায় থেকে আসছে দেখলাম। খালের পাড়ে পানির কাছে দেখলাম একজন বসে আছে। এত রাতে এখানে কে? প্রশ্নের উত্তর খুঁজতে একটু সামনে যেতেই বুঝলাম কোন মহিলা বসে কি যেন করছে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই দেখলাম লাশের পাশে বসে আছে ওই মহিলাটি। জিজ্ঞেস করলাম, কে আপনি? এখানে কি করছেন? কোনো উত্তর নেই। আরো কাছে গেলাম, বুঝতে পারলাম মহিলাটি লাশের পাশে বসে কিছু খাচ্ছে। ধমক দিয়ে বললাম, এই যে কে আপনি, এখানে কি করছেন? বলতে মহিলাটি আমার দিকে তাকালো। দেখলাম তাতে আমার শরীরের সজীব এবং তাতে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। মানুষের আকৃতি, তবে মাথায় শিং জাতীয় কিছু একটা। মেয়েটির একটি হাত মনে হয় সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল সেই সময়। আমি তার দিকে চেয়ে একটা বিকৃত আকারে হাসি দিল আমি তার দিকে তাকাতে একটা বিকৃত আকারে হাসি দিল। সাথে সাথে আমি আর দাঁড়াতে পারলাম না, চিৎকার দিয়ে দৌড় দিলাম এবং ওই মহিলাটি আমার দিকেই যেন দৌড়ে আসছে। প্রাণপণ দৌড় দিয়ে আরেকটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম। মনে হয় তখনই জ্ঞান হারাই। সকালে নিজেকে গাড়ির পাশে আবিষ্কার করলাম। দেখলাম লোকজন আমার দিকে তাকিয়ে আছে। ওরা জিজ্ঞেস করতে সব বললাম। আমার সাথে থাকা পুলিশ সদস্যদের জিজ্ঞেস করলাম তারা কিছু টের পেল কিনা। উত্তরে তারা বলল একটা চিৎকার শুনে জেগে যায় এবং গাড়ি থেকে নেমে দেখে আমি খাল থেকে উপরে ওঠার জন্য চেষ্টা করছি, আর আমার পিছনে কেউ একজন দৌড়াচ্ছে। সাথে সাথে তারা তাদের সাথে থাকা রাইফেল ও টর্চ দিয়ে দেখার চেষ্টা করে। ততক্ষণে সেই মহিলাটি খালের দিকে দৌড়ে অদৃশ্য হয়ে যায়। পরে দেখলাম মৃত সেই মহিলার লাশটার বেশ কিছু অংশ কেউ খেয়ে ফেলেছে। আমি বিশ্বাস করি ওই দিন মহান আল্লাহ তাআলা আমায় রক্ষা করেছেন, না হলে আমারও অবস্থা খালে পড়ে থাকা লাশের মতোই হতো। আর কিছু লিখলাম না, আরো অনেক ঘটনা আছে, পারলে অবসরে স্টুডিওতে এসে বলবো। ধন্যবাদ। তো রাতের বেলা এরকম অসংখ্য আমাদের যারা পুলিশ সদস্যরা আছেন, আমরা সেই ভাইরা তাদেরকে বলছি এবং বোনেরা, আপনাদের তো এই ধরনের এক্সপিরিয়েন্স হয়, তো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হলে কাইন্ডলি আমাদেরকে জানাবেন এবং কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দিবেন যে কোন ধরনের এই ধরনের এক্সপিরিয়েন্স আপনারা কি করেন এবং কোন মানে পরিস্থিতি আপনাদের এরকম ভাবে ফেস করতে হয় সেগুলো। আমার কাছে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা যিনি পাঠিয়েছেন তার মতো করেই পড়ছি, শুনুন তাহলে। তিনি লিখছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, গাইবান্ধা থেকে শাতিল আবু আল সাইদ। মূল ঘটনায় প্রবেশ করা যাক। নিজেকে ভালোভাবে প্রস্তুত করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ রাখা আর বিভিন্ন কাজে ব্যস্ত থাকা ছিল প্রতিদিনের রুটিন। তবে অবসর সময়টা তখনও নিজের দায়িত্বেই ছিল। সময়টা ছিল 2013 ডিসেম্বর 2 তারিখ। সেই দিন সন্ধ্যার দিকটা হবে। বাসায় থাকতে কেমন বিরক্ত লাগছে, তাই আমি ধানমন্ডি 27 বাসা থেকে বের হয়ে হাতিরপুল এলাকায় রিক্সা নিয়ে ঠিক রাত 7:30 মধ্যে উপস্থিত হলাম। পুরনো সেই বড় ভাইয়ারা আর কিছু ছোট ভাই ছিল, তাদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিলাম। সময় এত তাড়াতাড়ি অতিবাহিত হবে বুঝে উঠতে পার। তখন ঘড়িতে 11টা বাজে। রাতের খাবারটাও সবার সাথে শেয়ার করে ফেলছি। রাত বেশি হওয়াতে বাসায় যেতে হবে, তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রিক্সা ঠিক করলাম আর সাথে সাথে রিক্সায় উঠে বসলাম। তখনই আমার পরিচয়
আমার পরিচিত যে ভাইয়াটা ছিল, বড় ভাইয়া, কোনো এক বিশেষ কারণে সেই ভাইয়ার নাম প্রকাশ করতে পারলাম না। উনি আমাকে বললেন, কই যাও, বাসায় যাচ্ছ? আমি বললাম, অনেক রাত হয়ে যাচ্ছে, তাই বাসায় চলে যাব। ভাইয়া বললেন, আজ আমার সাথে আমার বাসায় চলো, আমি একা, আমার নতুন বাসা ভাড়া নিয়েছি, জায়গাটাও নতুন, আর বেশ আড্ডা দেব, চলো। আমি আর দেরি না করি, বাসায় জানিয়ে দিও তুমি আমার সাথে আজ থাকবে। আমি যে রিক্সায় উঠেছিলাম, ভাইয়া রিক্সাওয়ালাকে বলল, কামরাঙ্গীর চর চলেন। উনি বলল, না যাব না, তবে মিশন পর্যন্ত যাব। ভাইয়া বলল, ঠিক আছে চলেন। মিশন পর্যন্ত যেতে রাত 11:45 অর্থাৎ 11:12টার মতো বেঁচে গেল। মিশন থেকে মেইন রোডটা পার হলাম, আর কামরাঙ্গীর চর এলাকায় প্রবেশ করার জন্য যে ছোট ব্রিজটা ছিল তা পায়ে হেঁটে পার হলাম। পার হয়ে আরেকটি রিক্সা নেওয়া হলো, আর রিক্সাওয়ালাকে বললাম যে একটা জায়গায় যেতে, আমি জায়গার নাম বুঝতে পারিনি। রাস্তা তখন ভালো ছিল না, এখনো ভালো আছে কিনা জানা নেই। রাত 12:20 এর মতো হবে। রিক্সা গিয়ে থামলো অন্য রাস্তার এক গলির সামনে। রাস্তায় এত পরিমাণ বালি, সেখানে রিক্সা নিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না। তাই ভাইয়া বলল, নতুন রাস্তা হচ্ছে, তাই দয়া করে একটু কষ্ট করো। এই তো সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে 5 তলা, ওই বাড়িটার 3য় তলা বাসা ভাড়া নিয়েছি। বাসার নিচে এসে ভাইয়া তার পরিচিত যে ছোট ভাই ছিল তাকে ফোন দিল, আর সে কিছুক্ষণ পর নিচে নেমে এসে মেইন গেটটা খুলে দিল। বাড়িটা ছিল নতুন, আর যে ছোট ভাইটা ছিল তো থাকতো তার ফ্যামিলি নিয়ে 5 তলায়। বাসার সিঁড়ি দিয়ে উঠতে গাটা কেমন যেন কাটা দিয়ে উঠল, কেমন স্তব্ধতা বাড়িটিকে ঘিরে রেখেছে। তলায় উঠতেই ছোট ভাইটা ছিল, ও বলল যে ভাড়াটিয়ারা ছিল তারা আজকেই বাসা থেকে যেতে পারেনি, ওরা কাল যাবে। আপনি কিছু মনে করবেন না, আপনার জন্য একটা রুম খালি করে আপনার আসবাবপত্র সহ সবকিছু রেডি করা আছে। 3য় তলার হাতের ডান পাশের ফ্ল্যাটের গেটের সামনে আমরা 3 জন দাঁড়িয়ে। আমার নাকে আগরবাতির তীব্র ঘ্রাণ পাচ্ছি, কিন্তু কাউকে বলার মতো তখন কোনো আমি সুযোগ পাচ্ছিলাম না। ছোট ভাইটা গেটটা লক করলো এবং ফ্ল্যাটের ভেতর থেকে একজন মধ্যবয়স্ক লোক এসে গেটটা খুলে দিল, আর খুব শান্ত গলায় বলল, বাবা এসেছো? আমি খুব দুঃখিত, আজ যেতে পারিনি, তাই মাঝখানের রুমটা গোছানো আছে, যাও ঘুমিয়ে পড়ো। ছোট ভাইটা ছিল, ও চলে গেল নিজের ফ্ল্যাটে। আমি আর ভাইয়া সোজা রুমে চলে গেলাম, আর আমার আগরবাতির তীব্র ঘ্রাণটা মাথাটা ঝিমঝিম করছে। রুমে বাথরুম থাকায় ভালো করে ফ্রেশ হয়ে বিছানায় শুলাম। রাত 11টা বেজে গেছে। ভাইয়াও তার বিছানায় শুয়ে পড়ল। ঠিক 5 মিনিট যেতে না যেতেই ভাইয়া বলল, তুমি কি কোনো ঘ্রাণ পাচ্ছ? আগরবাতির মতো ঘ্রাণ। আমি বললাম, আপনিও কি পাচ্ছেন? আমি তো গেটে দাঁড়াতেই এই ঘ্রাণটা পেয়েছি। আমি বললাম, ইসলামিক মাইন্ডের ফ্যামিলি হয়তো খুব বলতে উনি যেটা বোঝাতে চাচ্ছেন খুব ধার্মিক একটা পরিবার, এই জন্য হয়তো বা। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ঘুমানোর চেষ্টা করলাম। আমার এখনো মনে আছে, আমি মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার কাছে যে ফোনটা ছিল বালিশের পাশে, সেটাতে আধ খোলা অবস্থায় সময়টা দেখে নিলাম। ঘড়িতে রাত 2:05। আমার কানে পানি পড়ার শব্দ আস্তে আস্তে আসতে লাগলো। কেউ যেন ট্যাপের পানি ইউজ করে আবার সাথে সাথে তা অফ করে রাখছে, এবং অফ অন এরকমই চলছে। আমি এবার পানির শব্দটা ভালো করে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম। ঠিক বুঝলাম, মাঝখানে যে ডাইনিং রুমটা আছে সেখানে গেস্ট বাথরুমটা সেখান থেকে আসছে। রুমের দরজার নিচে হালকা আলো, ডাইনিং রুমের লাইট মনে হয় জ্বালানোই আছে। আমি ভাবলাম যারা আছে বাকি 2টা রুমে তারাই হয়তো বা কেউ, কিন্তু পানির যে আওয়াজটা সেম ভাবে অন অফ এর মতোই হয়ে যাচ্ছে। অস্বাভাবিক ব্যাপারটা হয়ে দাঁড়ালো। চিন্তা করলাম, বাসায় কেউ যদি এই কাজটা করে তা স্বাভাবিক পর্যায়ে পড়ে না। একদম মনে পড়ে গেল যে কিছুদিন আগেই আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা, যা আমি প্রথম ইমেইলে প্রকাশ করেছিলাম। সেই ধানমন্ডি 15-র সময়টা ছিল 2013। তাই সাহস নিয়ে আমি বিছানা থেকে উঠতে যাব, তখনই ভাইয়া বলে উঠলো পাশের বিছানা থেকে, শাকিল, তুমি কি পানিটা পড়ার আওয়াজটা পাচ্ছ? কেমন অস্বাভাবিক না? আমি বললাম, আপনার কখন ঘুম ভাঙলো? ভাইয়া বললো, এই তো 2:05। আমি অবাক হলাম, বললাম, টাইমটা কিভাবে জানলেন? ভাইয়া বলল, ঠিক আমার মতো সেম তিনিও। হঠাৎ এইবার আমার বুঝতে বাকি রইল না ভুলটা কোথায় যেন হচ্ছে, কিছু ঘটতে যাচ্ছে। আওয়াজটা এখনো কানে আসছে। আমি ভাইয়াকে কিছু বুঝতে না দিয়ে বললাম, অনেক হয়েছে, এবার ঘুমান।
আর ভাইয়া বিছানা থেকে উঠতেই, অর্থাৎ যখন রুমের দরজাটা খুলতে যাবে, তখনই পানির শব্দ পড়ার শব্দটা বন্ধ হয়ে গেল। রুমের দরজাটা খুললাম, হাতের বাম পাশে যে গেস্ট রুমটা আছে তাকিয়ে দেখলাম রুমটার লাইট অফ করা। সে কারণে বুঝতে পারলাম বাথরুমে কেউ নেই। আর ডাইনিং রুমে হালকা লাইট, অর্থাৎ ডিম লাইট অন করা, এন্ড পুরো ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে। আর দেখলাম সেখানে কেউ নেই। বলে রাখা হলো ডাইনিং রুমে তার পাশেই রান্নাঘর। আমি ভাবলাম রান্নাঘরটা দেখে আসি কেউ আছে কিনা। ডাইনিং রুমটাতে যেতে আবিষ্কার করলাম ভিন্ন এক দৃশ্য। দেখি রুমটা, যে রুম দুইটা ছিল, সেই রুম দুইটা খোলা, দরজার সামনে শেষ হয়ে যাওয়া আগরবাতির চিহ্ন, পাশে পবিত্র কোরআন শরীফ। আমরা আর যারা ছিল তারা নিচেই ঘুমাচ্ছিল। দুইটা রুমে একই অবস্থা। সামনে যাওয়ার সাহস করলাম না, নিজের রুমেই ফিরে আসলাম। রুমটা ভালো করে লক করে দিলাম। ভাইয়া বলল, কেউ কি ঘুম থেকে উঠেছিল? আমি কিছু বললাম না, শুধু বললাম ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাবো। সময়টা দেখলাম রাত 2:35 মতো। শুয়ে থেকে ভাবলাম সকাল কখন হবে, তাড়াতাড়ি কেন সময় যাচ্ছে না। ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙলো, সময়টা 3:30 মতো। এবার কানে আওয়াজ আসতে লাগলো। আমি বিছানার সাথে লাগানো দেয়াল থেকে, মনে হচ্ছে দেয়ালটা কে যেন হাত দিয়ে জোরে জোরে আঘাত করছে। বুকটা সাথে সাথে কেঁপে উঠলো। ভাবছি কি হবে, কি হতে যাচ্ছে, কি বা ঘটবে। তখনই পাশের বিছানায় ভাইটা বলল, সাথিল ঘুমিয়ে পড়েছো? কেমন কিসে যেন ধুপধুপ আওয়াজ। আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর ভাইয়া বুঝতে না দিয়ে বললাম, ঘুমান তো এখন, আর কিসের বা আওয়াজ? আপনি পাচ্ছেন? মনে হয় আপনি স্বপ্ন দেখেছেন, এখন ঘুমান। ভাইয়া কিছু না বলে চুপ করে থাকলো। আওয়াজটা কিন্তু হচ্ছে। আমি তখন কেন যেন মনে করে আমার বিছানার দেয়ালে হাত দিলাম, আর সাথে সাথে শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। দেয়ালটা কাঁপছে, মনে হয় কেউ ভাঙতে চেষ্টা করছে। আমি কিছু না ভেবে চুপচাপ সকাল হওয়ার অপেক্ষায় থাকলাম। আজানের ধ্বনি কানে আসার সাথে সাথে মনে হয় আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে কে যেন ডাকছে। চোখ মেলে দেখি ভাইয়া ডাকছে। আমি চোখ মেলে ভাইয়াকে বললাম, কয়টা বাজে? ভাইয়া বলল, এখন বিকেল 4টা বাজে, ওঠ আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। খাবার বাইরে থেকে এনেছি, লেট করলে খাবার নষ্ট হয়ে যাবে, ওঠ তাড়াতাড়ি। রাতে যা ঘটেছিল তা একদমই তখন আর মনে ছিল না। খাবার শেষ হতেই রুমে আসলো মধ্যবয়স্ক লোকটা, আর সাথে এক মহিলা। উনি বলল, বাবারা আমরা চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো, তোমাদের অনেক কষ্ট দিলাম। আমি বললাম, না না, কি বলছেন, কষ্ট কেন হবে? আর মহিলা সাথে সাথে কণ্ঠ ভার করে বলল, বাবা এইখানে দেখে শুনে থেকো, আর সন্ধ্যার পর একা থাকবে না, আর সাথে পুরো ফ্ল্যাট ঘরের বাতি চালিয়ে রাখবে, কেমন? আমি বোকার মতো বললাম, কেন আন্টি? আন্টি যা বলল আমি আর ভাইয়া শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। উনি বললেন, 3 দিন হয়ে গেল আমার একমাত্র মেয়েটা মারা গেছে। সাধারণভাবে মারা গেলে আমরা দুঃখ পেতাম না, আমার মেয়েটা নিজেকে কি যে মনে করে। তোমাদের যে পাশের রুমটা আছে সেখানে আত্মহত্যা করেছে। সে গলায় ফাঁসি দিয়ে নিজেকে শেষ করেছে। আন্টি কেঁদে যাচ্ছে, সাথে মধ্যবয়স্ক লোকটাও, আর বলল, কেউ যদি মারা যায় সেখানে 3 দিন নিজের লোকজন থাকতে হয়, তাই আমরাও। আমি আর কিছু বলতে পারছি না। রাতের ঘটনাটা মনে পড়ে গেল। ভাইয়া আমার দিকে, আমি ভাইয়ার দিকে বোকা মানুষের মতো তাকিয়ে আছি। সেদিন ঠিক সন্ধ্যার আগেই ভাইয়া আর আমি ওই বাসা থেকে বের হয়ে আসি, আর আমার বাসায় চলে আসি। কিছুদিন সময় কেটে গেল। ডিসেম্বর মাস শেষ, 31st নাইট 2013 শেষ হয়ে গেল। 2014 সালে নতুন বছরের আগমন হবে। রাত 9টায় ফোন আসলো সেই ভাইয়ার। 1 মাস আগে ঘটে যাওয়া যে ঘটনাটা, যে বাসায় ছিলাম, যে ভাইয়াটার সাথে সেই ভাইয়াটা, ফোনটা রিসিভ করলাম। বললাম, সাথিল কেমন আছো? আজ যদি তোমার কোথাও প্রোগ্রাম না থাকে চলে আসো আমার সাথে। আমি আর আমার বন্ধু বান্ধব সহ 5 জন আছি। মনে আছে কি তোমার ওই কামরাঙ্গি চর যে বাসাটা নিয়ে গেছিলাম, সেখানে যাব। কাল তো বাসাটা চেঞ্জ করব, তাই যদি তুমি আসো। আমি বললাম, ভাইয়া ওই বাসায় আবারও? ভাইয়া বলল, দয়া করে আমার ফ্রেন্ডদেরকে বলবা না ওইখানে আমাদের সাথে কি হয়েছিল, আর যদি আমার ফ্রেন্ডসরা জানতে পারে তাহলে কিন্তু ওরা যাবে না। আর তুমি চলে আসো, যেহেতু 5 জন আছি, কোনো প্রবলেম হবে না। আমরা ওয়েট করছি। আমি আবারও ফিরে আসলাম ওই বাসায়। রাত 11:30 তখন। আর মাত্র 30 মিনিট বাকি নতুন বছর শুরু হতে। সবাই নানান কাজে ব্যস্ত। আমি চুপচাপ আছি।
আমি দেখলাম ভাইয়ের এক ফ্রেন্ড কথা বলতে বলতে সেই রুমটার দিকে চলে যায়, যে রুমটা ওই যে একমাত্র মেয়েটা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল সেই রুম। আমি ইশারায় বাধা দেওয়ার চেষ্টা করলাম, কাজ হলো না। আবার ভাইয়াকে বললাম, আপনার ফ্রেন্ড কিন্তু ওই রুমে গিয়ে কথা বলছে, প্লিজ তাকে বলুন অন্য রুমে গিয়ে কথা বলতে। ভাইয়া বলল, ধুর বোকা, এত লোক এখানে আর তুমি ভয় পাচ্ছ? আমি অতীতের সব ঘটনা ভুলে যাচ্ছ? আমি আবারও চুপ। এত লোকের মাঝেও একটা স্তব্ধতা কাজ করছে, ঠিক আগের মতো। যেদিন আমি প্রথমেই বাসায় এসেছিলাম সেদিনের মতো। গায়ের লোম আবারও দাঁড়িয়ে গেল। পাশে রুমে ভাইয়ার যে ফ্রেন্ডটা ফোনে কথা বলছিল, ওনার বিকট হাসির আওয়াজ কানে আসলো। আমার পাশে যারা ছিল তারা একটু বিব্রত বোধ করলো, এত আওয়াজ করে কি কেউ হাসতে পারে? ভাইয়া আমাকে বলল, যাও তো দেখে আসো এত জোরে হাসছে কেন। আমি পা বাড়ালাম ওই রুমে যাওয়ার জন্য। রুমের দরজাটা হালকা করে লাগানো ছিল। ধাক্কা দিতে মৃদু আলোতে যা দেখলাম, ভাইয়ার ফ্রেন্ডটা মেঝেতে শুয়ে হাত পা ছড়াচ্ছে, উলট পালট করছে আর হাসছে। আমি চিৎকার দিয়ে সবাইকে বললাম, তাড়াতাড়ি এসে দেখে যাও কি হচ্ছে এখানে। সবাই আসলো, আর ফ্রেন্ডটা ওই অবস্থায় টেনে টেনে আমরা যে রুমে ছিলাম সেই রুমে নিয়ে আসা হলো। ভাইয়ের ফ্রেন্ডের ব্যবহার রীতিমতো ভয়াবহ হতে শুরু করলো। হাসিটা ভিন্ন আওয়াজ ধারণ করলো, যাকে আমরা স্বাভাবিক হাসি বলে মানতে রাজি না। সাথে চোখ মুখ লাল হতে শুরু করলো। আমি ভাইয়াকে বললাম, এই ফ্ল্যাটে তো আপনার যে ছোট ভাই থাকে, ওকে তাড়াতাড়ি ডাকেন, পারলে একজন হুজুর নিয়ে আসতে বলেন। হুজুর আসলো, সূরা পড়তে লাগলো। ভাইয়ার ফ্রেন্ডের শরীরে ফু দিল। রাত 12:01 বাইরে থেকে আতশবাজির আওয়াজ হই হুল্লার শোনা যাচ্ছে। তখন আমরা পিছনে দেয়ালের সাথে লাগিয়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ চোখ পড়ল রুমে যে বাথরুম ছিল, বাথরুমের দরজার নিচের দিকে। বলে রাখা ভালো, বাথরুমের দরজার নিচটা মেঝে থেকে 3 ইঞ্চি ফাঁকা। বাথরুমের লাইট অন করা ছিল আর দরজাটার বাহির থেকে লাগানোই ছিল। যা দেখলাম আমরা বিশ্বাস আর কল্পনার বাইরে। আমরা দ্বিতীয়বার দেখতে চাই না। দেখলাম একটা পায়ের 5টা আঙুল, এত সুন্দর নখে নীল রং আর আলতা লাগানো, আর একটা আঙুলে একটা রিং লাগানো যা জলজল করছে। বুঝতে আর বাকি রইল না, এইটা একটা মেয়ের পা। শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। হালকা পানিতে পা রেখে সরানো যায় যে পানির চিহ্নটা, ঠিক তেমনি ওই মেয়েটার পা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। আর মেয়েটার পায়ের আঙুলের চিহ্নটাও ওই বাথরুমের দরজার নিচে রয়েই গেল। আর সাথে সাথে ভাইয়ার ফ্রেন্ডটা, যে কিনা অস্বাভাবিক ছিল, সে স্বাভাবিক হয়ে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি দরজার দিকে এক দৃষ্টিতে। ভাইয়ার হাত আমার শরীর স্পর্শ করায় আমি নিজেকে ফিরে পেলাম। ভাবতে লাগলাম, সবাই আছে তো এখানে? সবাই থাকা সত্ত্বেও আমি কি আবারও একা? আজও উত্তর জানতে পারিনি। কেন? আপনাদের যদি কোনো উত্তর জানা থাকে জানাবেন। যারা শুনছেন বা শুনবেন, যদি কখনো আপনারা মাগুর পাড়াতে যান আর যে মেয়েটা কিভাবে মারা গেছে তা যদি বলেন, ঠিক সবাই আঙুল উঁচিয়ে দেখিয়ে দিবে সেই বাড়িটা। সবাই ভালো থাকবেন। আরো অনেক ঘটনা আছে, লিখে পাঠাবো। যেভাবে লিখছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, মাসুম ভাই, and all other listeners of Bhoot FM, wishing you all a very happy Eid Mubarak. এবং তিনি লিখেছেন যে hope you are well, এবং তিনি বলছেন it's Fahad back again from Auckland, এবং তিনি বলছেন I'm going to share a true story which is still a big hue and cry of a small Kiwi town named Milton. As you know, New Zealand হচ্ছে ওয়ার্ল্ডের one of the most beautiful country, আর এখানে সাউথ আইল্যান্ডের প্রতিটা সিটিজ, টাউনস এবং সাবার্বস সব যেন আরেকটা সাথে সৌন্দর্যের পাল্লা দিয়ে চলে। আধুনিকতার সর্বোচ্চ ছোঁয়া, কিন্তু এর মাঝে আমরা কেউ এর সৌন্দর্য, আমরা কেউ এর অন্ধকারের কথা চিন্তা করতে পারি না। আমার নিজের প্রত্যক্ষ করা দিনের অনেক প্রাণবন্ত শহর ও রাত 8টার পর নির্জন চুপচাপ হয়ে যায়। আসল ঘটনায় আসা যাক। মিল্টন সাউথ আইল্যান্ডের অন্যতম ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটি, এবং এটা জাস্ট এখানে 2000 লোকের বসবাস। ঘটনাটি হলো মিল্টন উল মিল, যেটা কিনা হন্টেড এবং ক্রাইম সাইটস এর জন্য অ্যাবান্ডেন্ট এখন। এবং এটি আমার কালেক্টেড ঘটনা, আমি ঘটনাটি কালেক্ট করেছি। এই মিলের এক সময়ের ওয়ার্কার জন রবার্টস এর ছেলে উইলিয়াম রবার্টস, এবং সে ওই মিলে জব করেছিল, হু ইজ নাও অ্যাবাউট 65 years old। 1897 মিলটা তৈরি করা হয়। তারপর থেকে খুব ভালো মতোই
উল তৈরি করা হয় এবং খুব ভালো পজিশনে যেতে থাকে সেই কোম্পানিটি। বাট বিপত্তি ঘটে 1901 সালে, জাস্ট 4 বছর পরে। এই মিলটা তৈরি হওয়ার 4 বছর পরে ইট ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই আ ফায়ার, যেখানে অ্যারাউন্ড 75 জন অর্থাৎ 75 জন কর্মচারী পুড়ে যায় এবং পুড়ে তারা মারা যায়। তারপর সব প্রতিবন্ধকতা কাটিয়ে 1902 সালে মাত্র 1 বছর পর তারা আবার সেটা নতুনভাবে চালু করে এবং মিনিমাম রেঞ্জে কাজ শুরু হয়ে যায়। বাট তখন থেকে ওয়ার্কাররা অনেক কমপ্লেইন করতে থাকে, খুব শার্প স্ক্রিমিং অর্থাৎ চিৎকার আসতো, ফোটা ফোটা রক্তের ছাপ ওয়ালে থাকতো এবং মেশিনেও ফোটা ফোটা রক্তের ছাপ দেখা যেত। যেমন একজন ওয়ার্কারের মতে তখন 1940 সালে উল পাইলিং করতো সে, এবং একদিন নাইট শিফটে কাজ করছিল সে, এবং সে দেখতে পায় যে অন্ধকার একটা মেশিন হঠাৎ চলতে শুরু করেছে। বাট ওই দিন আর কেউ ছিল না মিলে। প্রথমে সে ভাবলো হয়তো যান্ত্রিক ত্রুটি, সে ওইটা চেক করতে যায়, গিয়ে দেখতে পায় কেউ একজন মেশিনের দিকে ঘুরে উল পাইলিং করছিল, এবং লাইটের মৃদু আলোয় সে বুঝতে পারে যে কোনো একজন যার পরনে কিনা 19 শতাব্দীর কোনো একটা ড্রেস পরা, এবং সে উল পাইলিং করছে। এবং যখন সে কাছে যায় ডাক দেওয়ার জন্য, এমন সময় অবয়বটা মাথা ঘুরিয়ে নেয়, এবং এরপর যা দেখতে পায় সেটা সে দেখার জন্য সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সে দেখে যে ঝলসানো মুখের একজন মানুষ, যার কান দিয়ে কালো কালো রক্ত বের হচ্ছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়, এবং কিছু একটা সাথে তার ধাক্কা লাগে এবং সে অচেতন হয়ে পড়ে। তার পরের দিন সকালে অন্য ওয়ার্কাররা তাকে এসে বাঁচায় এবং তাকে উদ্ধার করে আর কি। আরেকটা ঘটনা হচ্ছে, এখানে একজন ওয়ার্কার, তার মাথায় লুমিং মেশিন, যেটা লুম, সেটা থ্যাতলানো অবস্থায় পাওয়া যায়, মাথা থ্যাতলানো অবস্থায় পাওয়া যায়, এবং কোনো কারণ অথবা কোনো শত্রুতা ছাড়াই এরকম একটা ঘটনা ঘটে যায়। এবার আসা যাক যার থেকে ঘটনা কালেক্ট করেছি তার ঘটনায়। তার মতো করে বলছি, তখন 1980s দিকে আমরা মিল ওপেনিং এবং ক্লোজিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল। এমন একদিন রাত 8টায় কাজ শেষ হওয়ার পর জাস্ট দরজা বন্ধ করে বের হব, এমন সময় ভেতর থেকে লুমিং মেশিনের সাউন্ড পাই, এবং এটা জাস্ট এমন, তখন আমার সাথে 2 জন এমপ্লয়ি ছিল, তারাও শুনতে পায়, আমি একা না। ফার্স্টে আমি তাদের বললাম যে হয়তো কোনো একটা ভুল হচ্ছে, হয়তো আমরা মেশিনগুলো শাট ডাউন করতে ভুলে গেছি। বাট তারা বলল যে দে ওয়ার নট। দেন চেক করার জন্য আমরা ভেতরে গেলাম, এবং 3 জনই দেখলাম একটা মেশিন অপারেট করা হচ্ছে উইদাউট এনিওয়ান। সো ইলেকট্রিক প্রবলেম ভেবে জাস্ট মেশিনের সুইচ অফ করলাম, এন্ড ইনস্ট্যান্টলি 3 জনই শুনতে পাই কেউ একজন বলছে রান অ্যাওয়ে, রান অ্যাওয়ে। ওই মুহূর্তে খুব ভয় পেয়ে যায় আমরা 3 জনই। তারপর কয়েকজন থেকে সবাই একটু সাহস সঞ্চয় করে সবাই বের হয়ে আসি। 1962 সালে অ্যালায়েন্স টেক্সটাইলস বিজনেসটা টেক ওভার করে, এবং তারা প্রিভিয়াস ওয়ার্কারদের নতুন কন্ট্রাক্ট অফার করলে বেশ কিছু ওয়ার্কার রিফিউজ করে, এন্ড তাদেরকে একটা রুমে লক করে রাখা হয়েছিল আনটিল দে সাইন, এন্ড তারা এগ্রি না করে ততক্ষণ পর্যন্ত। এন্ড এরপর আর এর জন্য লং প্রোটেস্ট হয়েছিল, এবং ওল্ড এমপ্লয়িজরা প্যারানর্মাল জিনিসপত্র দেখতে পেত এবং অনেক কমপ্লেন করতো। 1999-এ এই মিল অ্যাবান্ডন ঘোষণা করা হয়। এই ছিল আমার কালেক্ট করা ঘটনা অ্যাবাউট মিল্টন উল মিল। ঘটনাটা যার থেকে কালেক্ট করেছি সে তার নিজের ড্যাডের উইটনেস অ্যান্ড তার কথা ট্রাস্টওয়ার্দি, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে, লেগেছে আমার সেরকম। অ্যান্ড লোকেশন কন্ডিশন বোঝানোর জন্য কিছু পিকচার্স দিলাম। স্টুডিওতে যে শেয়ার করা পসিবল না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ওয়ান্স এগেইন ঈদ মোবারক টু অল। আল্লাহ হাফিজ। ফাহাদ ঈদ মোবারক, অ্যান্ড আপনাকে চমৎকার এই ঘটনাটি শেয়ার করার জন্য অনেক 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 অনেক। তো যাই হোক, আমরা নেক্সট স্টোরিতে যাই। এটা একটা ইমেল, সেই ইমেলটা আমরা পড়ব, এবং এই ইমেলটা আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি।
হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি আবির আহমেদ, নিউ ইয়র্ক থেকে লিখছি। আজ আমি আমার জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। বুঝতেই পারছেন আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। 2012 সাল থেকে ভূত এফএম এর নিয়মিত শ্রোতা, কিন্তু সময়ের অভাবে এবং দিনের বেলায় ভূত এফএম হওয়ায় অনেক সময় লাইভ শোনার সুযোগ হয় না। যাই হোক, আজ অনেক দিন যাবৎ ঘটনাটি পাঠাবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে হচ্ছিল না। আজ সুযোগ করে পাঠালাম। আমি যে ঘটনা শেয়ার করব জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার সাথে যা হয়েছে তা আমি ছাড়া কেউ বুঝবে না, আর কাউকে বোঝানো সম্ভব না। আজ পর্যন্ত আমি এই ঘোরটা কাটিয়ে উঠতে পারিনি। আজও আমার প্রতিনিয়ত এই ঘটনাটি আমাকে ভাবায়। আমি আমেরিকায় 2014 জুলাইয়ে এখানে আসার পর আমার পরিচিত তেমন কেউ ছিল না। অনেক কষ্টের পর নিউ ইয়র্ক সিটিতে এখানকার একটা বেশ নাম করা রেস্টুরেন্টে আমি চাকরি পাই। সঙ্গত কারণে আমি নামটা বললাম না, যদিও পজিশনটা প্রথমে ভালো ছিল না আমার, কিন্তু পরবর্তীতে আমার কাজের দক্ষতা দিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটা পেয়ে যাই এবং রেস্টুরেন্টের যিনি ম্যানেজার ছিলেন তার সকল হিসাব নিকাশ দেখাশোনার কাজে সাহায্য করাই ছিল আমার ডিউটি। রেস্টুরেন্টের প্রতিদিনকার হিসাব নিকাশ যা হতো ছিল কাউন্টারের একজনের। তিনি প্রতিদিনের বিল তৈরি করে ম্যানেজারের হাতে দিতেন, আর আমি ম্যানেজার সেগুলো হিসেব করে রেখে যেতাম। কাউন্টার রুমের একটু বর্ণনা দিই। রেস্টুরেন্টের মেইন ডোরটা ছিল সোজা লেফট সাইডে। রেস্টুরেন্টের ভেতরের টেবিল ইত্যাদি মানুষের বসার জায়গা, দুই পাশে টেবিলের মধ্য দিয়ে আবার চলাচলের জন্য ছোট রাস্তা এবং রাস্তাও আছে, এবং সেই দিক দিয়ে একটু সামনে এগিয়ে এলে আবার বামে হলো কাউন্টার রুম, যা বাইরের কারো চোখে পড়ার মতো না। প্রতিদিন আমি যখন রেস্টুরেন্ট থেকে বাসায় যেতাম তখন যাওয়ার সময় রেস্টুরেন্টের সবকিছু দেখে যেতাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কিন্তু তখন পর্যন্ত আমার কাউন্টার রুম দেখা হয়নি, কারণ কখনো যাওয়ার প্রয়োজন হয়নি। আমার ডিউটি ছিল দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত। কাউন্টারে বিল তৈরি করতেন তিনি রাত 10টার সময় ম্যানেজারের হাতে বিল দিতেন। আমি পরে রাত 10:30টার দিকে ম্যানেজারের রুমে গিয়ে হিসাব নিতাম। এই জন্য কাউন্টারের লোকের সাথেও আমার পরিচয় হয়নি। এভাবে প্রায় 1.5 মাস কেটে যায়। একদিন রাতে ম্যানেজার আমায় ওনার রুমে একটু তাড়া আছে বলে একটু তাড়াতাড়ি চলে যান এবং আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে যান। আমি সবকিছু ঠিকঠাক মতো দেখে ম্যানেজারের রুমে ফিরছিলাম, তখন আমি শুনলাম কাউন্টারের রুম থেকে কিসের যেন আওয়াজ আসছে, লাইক কেন কোনো বইয়ের পাতা উল্টালে যেরকম হয় সেরকম আওয়াজ। আমি কাউন্টারের রুমে গেলাম। এই প্রথম দেখলাম কাউন্টার রুমের যে অবস্থা প্রায় আমাদের দেশের গুদাম ঘরগুলো যেমন হয় সেরকম। ভাবলাম এখানে বসে লোকগুলো কি বিল তৈরি করে কিভাবে। দেখলাম সেখানে একজন লোক চেয়ারে বসে টেবিলের ওপরে কি যেন লিখছে। আমি ওনার কাছে গেলাম, দেখে মনে হলো 25-26 হবে বয়স। আলাপ আলোচনার পর জানতে পারলাম যে স্টিভেন জেমি, তিনি একজন আমেরিকান এবং আমার নিউ ইয়র্কে তার বাসা, আর এখানে কাউন্টারে তিনিই বিল তৈরি করেন। ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম খুবই ফ্রেন্ডলি, কিন্তু আমার পরিচয় দেওয়ার আগে তিনি বলে, আই নো ইউ আবির, রাইট? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমরা তো কোনো সময় আগে মিট করিনি, নেভার মিট বিফোর, হাউ ডু ইউ নো মি? তিনি উত্তর না দিয়ে শুধু মুচকি হাসলেন। যেহেতু কারোর সাথে পরিচয় ছিল না, তাই ওনার সাথে ধীরে ধীরে বেশ ভাব জমে গেল। আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। প্রতিদিন রাত 10টায় আমি কাউন্টার রুমে চলে যেতাম আর ওনার সাথে বসে গল্প করতাম, বেশ ভালো লাগতো। একদিন সানডেতে ওনাকে বারবার বলার পর বের হলাম ঘুরতে, যদিও প্রথমে রাজি হচ্ছিলেন না তিনি। রাস্তায় দুজনে হাঁটছিলাম আর কথা বলছিলাম। বলে রাখা ভালো যে তিনি নিজ থেকে তেমন কোনো কথা বলছিলেন না, শুধু জিজ্ঞেস করতাম এইটুকুই বা একটু আধটু। এই দিন আমি ওনার বেশ কয়েকটি ছবিও তুলেছিলাম। হাঁটার সময় সিটির ভেতরেই একটা বাসা দেখে তিনি বলেন, মাই হাউস। আমি দেখলাম বেশ দূরে না, রেস্টুরেন্টের বেশ কাছেই, আর খুব সুন্দরও। 15-20 দিন পর এরকমই চললো। একদিন কাউন্টার রুমে 10:30টায় গিয়ে দেখি উনি নেই। 2-3 দিন যাওয়ার পরও দেখলাম উনি আসেননি। তখন আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, হোয়ার ইজ জেমি? উনি এমন ভাবে আমার দিকে তাকালেন যেন তিনি অদ্ভুত কিছু দেখছেন। তখন তিনি আমায় কিছু বলতেন, কিন্তু ঠিক তখনই বসের ডাকে তিনি ক্যাশ কাউন্টারে গেলেন। পরের দিন বিকেল 3টার দিকে আননোন একটা নাম্বার থেকে আমার কাছে কল আসে। আমি রিসিভ করে হ্যালো বলার পরেই বুঝতে পারলাম জেমি। আমায় বলল যে অ্যাক্সিডেন্ট করেছে সে এবং বাসায় আছে। আমায় বাসা দেখিয়েছিলেন সেদিন হাঁটার সময়, তাই বাসা চিনতে অসুবিধা হলো না। যাওয়ার সময় ভাবলাম জেমি অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে বাসায় হসপিটালে থাকার কথা।
পরে ভাবলাম গুরুতর কিছু হয়নি, তাই বাসায় পৌঁছে আমি কলিং বেল চাপলাম। ভেতর থেকে 35 থেকে 40 বছর বয়সের একজন মহিলা দরজা খুলে দিলেন। দেখে মনে হলো জেমির মা হবেন তিনি। আমি কাউকে চিনতাম না, তাই ওনার উদ্দেশ্যে ভেতরে প্রায়ই গিয়েই জিজ্ঞেস করলাম, হোয়ার ইজ জেমি? মহিলা বসার সোফায় বসে থাকা একজন ভদ্রলোক আমার দিকে চোখ বড় বড় করে তাকালেন দুজনেই। আমি ভাবলাম হয়তো বুঝতে পারেননি, তাই আবার জিজ্ঞেস করলাম, হোয়ার ইজ জেমি? সোফায় বসে থাকা ভদ্রলোক বললেন, হু আর ইউ? আমি বললাম, জেমিস ফ্রেন্ড। মহিলা বললেন, ইউ ডোন্ট নো, হি ইজ নট অ্যালাইভ, এবং জানালেন যে জেমি 3 বছর আগে মারা গেছে। শোনা মাত্র আমি খুব শকড, নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না আমি কি পৃথিবীর ওপরে আছি। কিছু না বলে আমি তাদের বাসা থেকে ব্যাক করবো বলে ঘুরে দাঁড়ালাম। যেই মুহূর্তে হলাম সেই মুহূর্তে জেমি একটা ছবি দেখলাম যে দেয়ালে ঝুলছে, ঠিক যেরকমটা আমি দেখেছিলাম কাউন্টার রুমে। সাথে সাথে আমি ঘুরে বেরিয়ে গিয়েছিলাম। আমি তো পুরো শকড, কিছুক্ষণ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারছিলাম না যে ব্যক্তি 3 বছর আগে মারা গেছে তার সাথে আমি মাত্র 2 থেকে আড়াই মাস আগে কিভাবে কথা বললাম, কিভাবে হাঁটলাম একসাথে। তারপর ধীরে ধীরে তাদের বাসা থেকে বের হলাম, যদিও আমার হাঁটার অবস্থা ছিল না। আর তারা পেছন থেকে আমায় ডাকছিল। আমি সোজা রেস্টুরেন্টে গিয়ে ম্যানেজারকে সবকিছু বললাম। ম্যানেজার বলল, আমি সেদিনই খুব অবাক হয়েছিলাম যেদিন তুমি জেমির কথা বলো, এবং 3 বছর আগে সে মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। জেমি নাকি এখানকার কাউন্টারে হিসাবকারী ছিল। কাউন্টারে হিসাব করে ম্যানেজারকে বিল দিত, আর তার এখান থেকে যাওয়ার পথেই রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। তিনি আরো বলেন, আমাদের এখানে আগে নাকি একজন ইন্ডিয়ান এই রেস্টুরেন্টে ছিল, এবং তার সাথেও নাকি একই রকম ঘটেছে। এরপর থেকে ওই কাউন্টার রুম নাকি বন্ধ আছে প্রায় 2 বছর ধরে, অথচ আমি প্রতিদিন ওখানে যেতাম। তারপর ম্যানেজার আমাকে এখানকার যে বিল দেয় তার সাথে পরিচয় করিয়ে দেন, এবং ক্যাশ কাউন্টারে বিল তৈরি করতো সে। এবং বুঝতে পারলাম আগের কাউন্টারে আমি ছাড়া আর কেউ যেত না, আর থাকতো না। আমি সেই বন্ধ ঘরে যে জেমির সাথে কথা বলতাম। আর আমাদের সেদিন খুব জ্বর হয়, আমি ছুটি নিয়ে বাসায় চলে আসি, এবং বাসায় চলে এসে ভাবলাম যেটা কি হলো। তখন মনে পড়লো জেমির সাথে তোলা ছবির কথা, মোবাইলে দেখতে যাব, আর অমনি দেখলাম মোবাইল হ্যাক করেছে, আর কেমন যেন রিসেট দেখাচ্ছে। আমি জানি না আমার সাথে কিভাবে এটা হলো, আজও আমি এর কোনো উত্তর পাইনি। রাসেল ভাই, এরপর থেকে আমি জেমিকে দেখিনি কখনো। আজও আমি এই রেস্টুরেন্টে আছি, এবং আমি এখন মেইন ম্যানেজার হিসেবে আছি এখানে। আজও আমার জীবনের এই ঘটনাটি ভাবায়। এখনো আমার মনে প্রশ্ন জাগে, আমি কার সাথে 2 বছর যাবত বন্ধ কাউন্টার রুমে গিয়ে কথা বলতাম, আমি কার সাথে ঘুরে বেরিয়েছিলাম। যদি এগুলো ভুল হতো তাহলে জেমি কিভাবে তার বাড়ি দেখালো আমাকে, আর আমিও চিনতে পেরে গিয়েছিলাম কিভাবে জেমির ছবি তার বাড়ির দেয়ালে টাঙানো দেখে আমি চিনতে পারলাম যে এটাই আমার দেখা সেই জেমি, সেই লোক। এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।